উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট কাল। আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ বিনা ভোটে নির্বাচিত 25 জন। ইসির ব্যর্থতা বলছে সুজন। 2 বছরেও বেসরকারি কোম্পানি পাওনা শোধ করতে পারেনি পিডিবি। লোকসান 50,000 কোটি। নতুন কেন্দ্র স্থাপন অপচয় দাবি বিশেষজ্ঞের। মৌসুমের প্রথম বৃষ্টিতেই চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরবাসীর ভোগান্তি। কুমিল্লার মুরাদনগরে খাল খননের নামে মাটি বিক্রির মহোৎসব। আপাতত আমাদের এ ধরনের বয়স বাড়ানো চাকরির ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত নাই। সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ছে না। সংসদে জনপ্রশাসন মন্ত্রী, শিক্ষামন্ত্রী চিঠির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হবে আলোচনা। এবং হামাসের সম্মতির পরও গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত। রাফায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জিম্মি মুক্তির দাবিতে তেল আবিবের সড়ক অবরোধ। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট আগামীকাল। এরই মধ্যে আচরণবিধি লঙ্ঘন ও প্রভাব বিস্তারের প্রতিকার চেয়ে অভিযোগের পাহাড় জমা পড়েছে নির্বাচন কমিশনে। মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার বন্ধে ব্যর্থ হয়েছে ইসি। কারণ বুধবার ভোট হলেও গেল রোববার অভিযোগ তদন্তে মাঠ প্রশাসনের কাছে তালিকা পাঠিয়েছে কমিশন। অবশ্য ইসির অতিরিক্ত সচিবের দাবি, সব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আর একে ইসির চরম ব্যর্থতা হিসেবে দেখছে সুজন। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। 8 মে প্রথম ধাপে 152 উপজেলায় ভোট নির্বাচনে অংশ নেওয়ায় অন্তত 73 জনকে বহিষ্কার করেছে বিএনপি। জাতীয় নির্বাচনের পর সারা দেশে উপজেলা নির্বাচনেও কৌশলী অবস্থান নিয়ে দলীয় প্রতীক দেয়নি আওয়ামী লীগ। ভোটের মাঠে এবার আওয়ামী লীগেরই প্রতিদ্বন্দ্বী নিজ দলের একাধিক প্রার্থী। এর মধ্যে মন্ত্রী এমপিদের স্বজন অনেক প্রার্থী। দলের নির্দেশনা মেনে সরে না দাঁড়ানোই তৃণমূলেও বিভক্তি চরমে। সংসদ সদস্য ও মন্ত্রীদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ এনে ইসি ও দলীয় প্রধানের কাছে চিঠি দিয়েছেন অনেক প্রার্থী। নির্বাচন কমিশন বলছে, এমপির ভাই বা আত্মীয়রা ভোট করলে তাতে আইনের ব্যত্যয় নেই। তবে ভোটের মাঠে আচরণবিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নেওয়া হবে। আইনের কোনো ব্যত্যয় নেই, এখানে কোনো নাই। এক্ষেত্রে নির্বাচন কমিশন কিছু বলবে না। নির্বাচন কমিশন দেখবে যে আচরণবিধি লঙ্ঘন হয় কিনা, কোনো সরকারি সুবিধাপ্রাপ্ত ব্যক্তি তারা নির্বাচনে প্রচার কাজে অংশগ্রহণ করে কিনা, এই বিষয়টা দেখবে। প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রথম ধাপের ভোটের আগে চেয়ারম্যান পদে 6 জন, ভাইস চেয়ারম্যান 9 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 10 জন বিনা ভোটে জয়ী হয়েছেন। সুজন সম্পাদক বলছেন, ক্ষমতাসীনরা ভোটকে অংশগ্রহণমূলক দেখানোর চেষ্টা করলেও বিএনপির ভোট বর্জন করায় সরকারের কৌশল ব্যর্থ হয়েছে। যখন নির্বাচন কমিশন কিছু দেখে, হুট করে তো কিছু করবে না, তদন্ত করেই করবে যে এটা সঠিকতা আছে কিনা। কিন্তু নির্বাচন কমিশন ওই যে আরো অভিযোগের জন্য অপেক্ষা করাটা, এটা অনাকাঙ্ক্ষিত। নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে তারা এই যে চোখ কান খোলা রেখে সব রকম অন্যায়, সব রকম কারচুপি, সব রকম অনিয়ম, যাতে কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে সেটা নিশ্চিত করা দরকার। 495টি উপজেলার মধ্যে 476টি উপজেলায় 4 ধাপে ভোট করছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে 152 উপজেলার মধ্যে 22টিতে, দ্বিতীয় ধাপে 24টিতে, তৃতীয় ধাপে 21টিতে ও চতুর্থ ধাপে 2 উপজেলায় ভোট হবে ইভিএমে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট কাল। চলছে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস, নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে কিনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কতদূর, বিস্তারিত জানাবেন। ইসরাত, ধন্যবাদ। নির্বাচনী সরঞ্জামাদি এখনো পর্যন্ত শুরু হয়নি, অর্থাৎ সকাল 11টার দিকে শুরু হবে। আমি এখন আছি ময়মনসিংহের ফুলপুর উপজেলায় রয়েছি। এখানে পুরাতন কোর্ট ভবন এলাকায় আমার পেছনে দেখতেই পাচ্ছেন যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, অর্থাৎ আনসার সদস্যরা, তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ নির্বাচনী সরঞ্জামাদির সঙ্গে সঙ্গে এই আনসার সদস্যরা কিন্তু প্রতি কেন্দ্রে কেন্দ্রে তারা পৌঁছে যাবেন। এছাড়াও নিরাপত্তা বাহিনীর সদস্য যারা আছে তাদেরকে কিন্তু এই
ফুলপুরের প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু তাদেরকে পৌঁছে দেওয়া হবে। যদি আপনাকে বলে রাখি, প্রথম ধাপে ময়মনসিংহের ফুলপুর, হালুয়াঘাট এবং ধোবাউড়া এই 3টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ আগামীকাল সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকাল 4টা পর্যন্ত। ইতিমধ্যে আমরা দেখেছি নির্বাচন অফিস থেকে কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু সম্পূর্ণ করা হয়েছে। অর্থাৎ যদি বলি যে এই 3টি উপজেলায় চেয়ারম্যান পদে 16 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 15 জন, নারী ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোট কেন্দ্র রয়েছে 239টি। এই 3টি উপজেলায় ভোটার সংখ্যা 7,45,000-এর কিছু উপরে রয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন আমাদেরকে যেটি জানিয়েছেন, যেহেতু দলীয় প্রতীক নেই, সেই লক্ষ্যে কিন্তু ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতির হার কিন্তু অন্যান্য নির্বাচনের চেয়ে এই নির্বাচনে বেশি হবে, সেই প্রত্যাশা তারা রাখছেন। এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে সেই লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পর্যাপ্ত মোতায়েন করা হয়েছে। এবং তারা বলছেন যে কোনো পেশি শক্তি কেউ ব্যবহার করলে তাদেরকে কিন্তু কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং আমরা দেখছি যে তাদের যে প্রস্তুতি, অর্থাৎ প্রত্যেকটি কেন্দ্রে আনসার সদস্যের পাশাপাশি পুলিশ, র্যাব এবং স্ট্রাইকিং পোস্ট হিসেবে বিজিবি থাকবেন, সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করা হয়েছে নির্বাচন কমিশন থেকে। এবং তাদের যে সকল ধরনের প্রস্তুতি সেটি কিন্তু নিয়ে রেখেছেন। এছাড়াও প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন, সেই বিষয়টি আমরা জানতে পারেছি। অর্থাৎ নির্বাচনের যে সকল ধরনের প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। এবং ভোটার এবং যারা প্রার্থী আছেন তারাও কিন্তু চাচ্ছেন যে একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং যেহেতু ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যে কিন্তু যে প্রস্তুতি, সেই প্রস্তুতির পাশাপাশি ভোটারদের মধ্যেও একটি আগ্রহ আমরা লক্ষ্য করেছি। এবং ভোটাররাও বলছেন যে তারা শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে তারা নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান, সেই লক্ষ্যেও কিন্তু প্রশাসন তাদের প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের নির্বাচনের সরঞ্জামাদি বিতরণ নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, এই বিষয়ে জানতে আমরা এখন চলে যাব বরিশালে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী শফিক মুন্সি। জি, আসলে আপনি যেমনটি বলছিলেন, বরিশাল জেলার যে বাকেরগঞ্জ এবং বরিশাল সদর, এই 2টি উপজেলায় কিন্তু আগামীকাল সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। এবং প্রার্থীদের প্রচারণা কিন্তু গতকাল মধ্যরাতেই শেষ হয়ে গেছে। আমরা আজকে সকালে কিন্তু রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সির সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যে বিষয়টি নিশ্চিত করেছে যে এই 2 উপজেলায় ভোট গ্রহণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাকেরগঞ্জ উপজেলায় নিয়মিত সদস্যের বাইরেও কিন্তু 1400 পুলিশ সদস্য আগামীকাল দায়িত্ব পালন করবেন। এবং বরিশাল সদরে এই সংখ্যাটি 1000। এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু 15 জন আনসার সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়া বাকেরগঞ্জের প্রতিটি কেন্দ্রে 5 জন এবং বিশেষ কিছু কেন্দ্রে 6 জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। বরিশাল সদরে এই সংখ্যা হচ্ছে প্রতিটি কেন্দ্রে 4 জন পুলিশ সদস্য এবং বিশেষ কিছু গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলো আছে সেগুলো 5 জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া বরিশাল সদরে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং বাকেরগঞ্জ উপজেলাতেও কিন্তু 2 প্লাটুন আসলে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি আমাদেরকে আরো জানিয়েছেন যে র্যাব সদস্যরাও কিন্তু আগামীকালকে নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে আসলে সহযোগিতা করবেন, মাঠে বেশ জোরালো ভূমিকাই রাখবেন। তিনি আমাদেরকে আরো যেটা জানিয়েছেন যে ব্যালট পেপার যেগুলো আছে সেগুলো কিন্তু আগামীকাল সকালে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে, কিন্তু ব্যালট পেপার বাদে অন্য যে সরঞ্জামাদি আছে সেগুলো কিন্তু আজ বেলা 11টা থেকে প্রতিটি কেন্দ্রে পৌঁছানো শুরু করবে। এবং একই সাথে কিন্তু তিনি আরেকটা যে বিষয় নিশ্চিত করেছেন যে বরিশাল সদর উপজেলার দুর্গম 2টি কেন্দ্র আছে যেগুলো আসলে নদী বিধৌত, সেইখানে কিন্তু ব্যালট পেপার আজকেই চলে যাবে। বরিশাল জেলার বাইরে বরিশাল বিভাগের মধ্যে পিরোজপুরের 3টি এবং ঝালকাঠিতে কিন্তু 1টি উপজেলাতে আগামীকাল নির্বাচন সম্পন্ন হবে এবং এই নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশন থেকে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার কথাই বলা হয়েছে। আমরা এখন চলে যাব জয়পুরহাটে, সেখানে আমাদের প্রতিনিধি রেজা আছেন, তিনি জয়পুরহাটের কথা আমাদেরকে জানাবেন।
শফিক, আমি একটু জানিয়ে রাখি, জয়পুরহাটের 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। তো এই উপলক্ষে কিন্তু এখানে আপনি দেখছেন যে এখানে নির্বাচনের যে সরঞ্জাম বিতরণের কিন্তু কার্যক্রম 11টা বা 10:30টার থেকে, অর্থাৎ 10টার পর হওয়ার কথা, কিন্তু এখন একটু পরে সবাই আসছে এবং এখানে কিন্তু নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হবে। আমি একটু জানিয়ে রাখি যে আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের খেততাল উপজেলা নির্বাচন অফিসের সামনে। তো এখানে যেটা আমি জানিয়েছি, কালাই, খেততাল, আক্কেলপুরে 3টি উপজেলায় নির্বাচন হচ্ছে। এখানে 34 জন কিন্তু চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান কিন্তু 34 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে যেটা জেলা নির্বাচন অফিসার এবং রিটার্নিং কর্মকর্তা যেটি জানিয়েছেন আমাকে, সেটা হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু করার জন্য এবং নির্বাচনের যা যা প্রস্তুতি নেওয়া দরকার, পুলিশ, আনসার, বিজিবি, র্যাব, এক কথায় যে মোটামুটি সব ধরনের প্রস্তুতি জেলা নির্বাচন অফিসার রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম যেটি জানিয়েছেন তারা নিয়েছেন। তো জয়পুরহাটের এই যে 3 উপজেলায় নির্বাচনে 2-1টি ছোট বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা নির্বাচন অফিসার। এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ 3 উপজেলার নির্বাচন, কালাইখাতাল উপজেলার নির্বাচনের সর্বশেষ। আমি এখন স্টুডিওতে চলে যাচ্ছি ইসরাতের কাছে। ইসরাত, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ময়মনসিংহ, বরিশাল এবং জয়পুরহাট থেকে নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ, শফিক মুন্সি এবং রেজওয়াল করিম রেজা। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র মালিকদের পাওনা 2 বছর ধরে পরিশোধ করতে পারছে না বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। এ পর্যন্ত বকেয়া 50,000 কোটি টাকার বেশি। বছরে লোকসান ছাড়িয়েছে 50,000 কোটি টাকা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন এসব হচ্ছে চাহিদার চেয়ে বেশি ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রের জন্য। নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনকেও অপচয় হিসেবে দেখছেন তারা। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা 2016 অনুযায়ী 2024 সালে বিদ্যুতের চাহিদা নিরূপণ করা হয় 20,129 মেগাওয়াট। সেই অনুযায়ী 20% রিজার্ভ মার্জিন ধরে উৎপাদন সক্ষমতা হওয়ার কথা 24,000 মেগাওয়াট। আর বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 26,844 মেগাওয়াট। হিসেব বলছে দেশে বিদ্যুৎ উৎপাদনের অতিরিক্ত সক্ষমতা 9,000 মেগাওয়াট। অথচ এরপরও গ্রামে বেড়েছে লোডশেডিং, যা কমানোর তাগিদ দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যাতে গ্রাম অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যত দ্রুত পারা যায় ব্যবস্থা করতে। তথ্য বলছে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ইউনিক গ্রুপের 584 ও সামিটের 583 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র গ্যাস সংকটে এখনো ঠিকমতো চালু হয়নি। এরপরও কাছাকাছি অবস্থিত ভারতের রিলায়েন্স পাওয়ার ও জাপানের জেরা 718 মেগাওয়াট ক্ষমতার আরেক গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হচ্ছে। গ্যাস পাওয়া সাপেক্ষে এটিও শিগগিরই চালু হবে। দেশের গ্যাস সংকটে আদৌ এই কেন্দ্রগুলো ঠিকমতো চলবে কিনা তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। কারণ এই 3 কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালাতে হলে প্রতিদিন 32 কোটি ঘনফুট গ্যাস লাগবে। সক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন না করে নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন অপচয় বলছেন তারা। আমার একটা গাড়ি আছে, গাড়িটা কোনো কারণে চলতেছে না, আমি এটাকে মেরামত না করে আমি আরেকটা গাড়ি কিনতে পারি, সেটা আমার জন্য একটা বোঝা হবে না? এই ইনভেস্টমেন্টটা যেটা বসে থাকলো সেটা বাড়বে, অপচয় না? আমরা কিনতে পারছি না যথেষ্ট পরিমাণ জ্বালানি। কিছু সিস্টেমের প্রবলেম আছে, কিছু কিছু জায়গায় জানি আমরা ট্রান্সমিশন লাইন সম্পূর্ণ হয়নি, যে কারণে উৎপাদন ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা বিদ্যুৎ সরবরাহ করতে পারছি না। এই সব মিলিয়ে প্রবলেম আছে, কিন্তু তারপর আমি বলবো যে সামগ্রিক ক্ষমতা আছে আমাদের বিদ্যুৎ উৎপাদনের। চলমান পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ না করা গেলেও নতুন প্রকল্প হাতে নেওয়ার আগে চাহিদার বিষয়ে আরও পর্যালোচনা করার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। যে প্রকল্পগুলো বাস্তবায়নাধীন আছে সেগুলো তার বন্ধ করা যাবে না। তো নতুন করে আমার মনে হয় বিদ্যুৎ চাহিদাটা প্রাক্কলন দরকার আছে আমাদের। কারণ আমরা যদি অতিরিক্ত ক্ষমতা তৈরি করে রাখি তাহলে তার একটা গচ্চা সাধারণ যারা ব্যবহারকারী আছে, কনজিউমার যারা আছে, তাদেরকে দিতে হবে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের প্রাপ্যতা বাড়লে বিদ্যুৎ সংকট অনেকটা কমবে বলেও মত বিশেষজ্ঞদের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।
মৌসুমের প্রথম বৃষ্টিতেই তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। বৃষ্টিতে নগর জীবনে স্বস্তি ফিরলেও ভোগান্তিতে ফেলেছে জলাবদ্ধতা। এছাড়া কালবৈশাখী তাণ্ডবে বিভিন্ন সড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। সহকর্মী কিএম নাজিমের তথ্য ছবিতে আপন ডেস্ক রিপোর্ট। সকাল থেকেই কালো মেঘে ঢেকে যায় চট্টগ্রামের আকাশ, বইতে থাকে শীতল বাতাস, আর দুপুর গড়াতেই নামে ভারী বৃষ্টি, সঙ্গে চোখ রাঙায় বজ্রপাত। দাবদাহের পর এমন বৃষ্টি নগরবাসীর মাঝে নিয়ে আসে স্বস্তি, কিন্তু সেই স্বস্তিতে ভাটা পড়ে নগরীর জলাবদ্ধতায়। মুহূর্তেই তলিয়ে যায় নগরীর বাকলিয়া, চকবাজার, চান্দগাঁও, আগ্রাবাদ ও রিয়াজউদ্দিন বাজার এলাকার বিভিন্ন সড়ক। ভোগান্তিতে পড়েন প্রয়োজনের তাগিদে বাইরে বের হওয়া মানুষ। অল্পতে বৃষ্টি হলে চট্টগ্রাম শহরে পানি উঠে যায়। আবার আমরা পরীক্ষা দিয়ে বের হলাম, এখন বাসা যেতে পারতেছি না, খুব কষ্টে আছি। নালা কাছে হয়ে যেত, নালাটা ড্রেসিং হতো, তাহলে আমরা মোটামুটি ঠিকভাবে চলাফেরা করতে পারতাম। বৃষ্টিতে এখানে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে তো জাম হয়ে গেছে। পানির অবস্থা তো ভালো না, পানি তো উঠে গেছে, রাস্তা নালা পরিষ্কার হয় নাই, সেই জন্য তো উঠে গেছে। কাজ করতেছে না, যেগুলো কাজ করতেছে ওগুলো শেষ করে নাই। কালবৈশাখীর তাণ্ডবে নগরীর নাসিরাবাদ এলাকায় রাস্তায় গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভেঙে পড়েছে দুটি বৈদ্যুতিক খুঁটিও, এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে আশপাশের এলাকা। এছাড়া ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশে ব্যাহত হয় যান চলাচল। বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি। নগরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় চট্টগ্রাম নগরী। বহু বছর থেকে এমনটা হয়ে আসলেও নেই কার্যকর পদক্ষেপ। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুমিল্লার মুরাদনগরে চাপিতলা বিষ্ণুপুর সড়কের পাশে সরকারি খাল খননের নামে চলছে মাটি বিক্রির মহোৎসব। খনন করা খালের মাটি সরকারি ব্যবস্থাপনায় উন্মুক্ত নিলামে বিক্রির বিধান থাকলেও নিয়ম নীতির তোয়াক্কা না করেই বিভিন্ন ভাটায় বিক্রির অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। সহকর্মী আবুল কালাম আজাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 1 কোটি টাকা ব্যয়ে শুরু হয় মুরাদনগরের চাপিতলা বিষ্ণুপুর সড়কের পাশের 3.5 কিলোমিটারের খাল খনন। গত মার্চে এই কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সোলাইমান এন্টারপ্রাইজ। কাজ শেষ হবার আগেই পার বাধাই না করে খননের মাটি ইটভাটায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, শুধু খালের মাটি নয়, কেটে নেওয়া হচ্ছে সড়কের মাটিও। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে সড়ক ও সেতু, হুমকির মুখে ঘরবাড়ি। মাটি পরিবহনের ট্রাক্টরেও রাস্তার ক্ষতি সহ করছে পরিবেশ দূষণ। বাড়ির মধ্যে মাটি না দিয়া, তার একটা পোষা দিয়া তারা মাটি বিক্রি করে দিতেছে। সব মাটি বাইঙ্গা নিচে দিকে ভরে দেবো, সবটা ভরে দেবো, কই না গড়টা ওই আইলাকা নিচের দিকে সবার খাল হয়ে আপনার এই অবস্থা করছে। একটা মারি লাগছে না, সব খেরা মারি সব হেরা কাটতে লেগে যায়। তবে ঠিকাদার প্রতিষ্ঠান জানায় নিয়ম অনুযায়ী মাটি বিক্রি করেছেন। উপজেলা প্রকৌশলী জানান, প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে খননের মাটি। যেভাবে আছে আমরা এইভাবেই কাজটা করতে আসছি। আপনি মনে করেন যে ব্যতিক্রম কোনো চিন্তা ভাবনা নাই, কথা বলছেন। এইভাবে আমাদের রাস্তার শোল্ডারে মাটি দেওয়ার কথা ওইভাবে দিয়ে দিচ্ছি। খালপুকুর খনন নীতিমালা আছে, সেই নীতিমালায় অতিরিক্ত যে মাটি সেটি সরকারি কোষাগারে টাকা জমা দিয়ে ঠিকাদার নিয়ে যেতে পারে। স্পট নিলামের মাধ্যমে এই মাটিটা আমরা তাদেরকে নেওয়ার অনুমতি দিয়েছি। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। খাল নির্মাণের বিষয়ে যে বক্তব্যটা শুনতে পাচ্ছি, সে বিষয়ে আমরা আসলে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। সেই লিখিত অভিযোগ পেলে অথবা যদি আমাদের এখানে কোনোভাবে এই বিষয়ে রিপোর্ট হয়ে থাকে, তাহলে আমরা সেটার প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে এই বিষয়ে ব্যবস্থা নেব। স্থানীয়দের প্রত্যাশা, সঠিকভাবে হোক খালের খনন কাজ। নিউজ ডেস্ক, দেশ টিভি। 24 বছরে 26 বার আগুন লেগেছে সুন্দরবনে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বনের উপর নিয়ন্ত্রণ এবং বন সুরক্ষায় ব্যর্থ প্রশাসন। আগুনের ঘটনায় কোনো পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন না দেয়াকে সঠিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বড় বাধা বলে মনে করছেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। জবাবদিহিতা নিশ্চিতে বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি গঠনের পরামর্শ তার। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। খোদ সরকারের হিসেব বলছে, গেল 24 বছরে 26 বার আগুন লেগেছে সুন্দরবনে, আর এতে ধ্বংস হয়েছে 75 একরের বেশি বনভূমি। সবশেষ গেল শনিবার সুন্দরবনের পূর্ব চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়াতে
আগুন লাগলে 4 একরের বেশি জমি পুড়ে ছাই হয়, যা নিয়ন্ত্রণে বিশেষায়িত বাহিনীগুলো চেষ্টা করেও হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত। বিশেষজ্ঞরা বলছেন, মুনাফালোভী মাছ ব্যবসায়ী ও অসৎ বন কর্মকর্তাদের যোগসাজশে এবং অদক্ষ মৌয়ালদের কারণে সুন্দরবনে বারবার ঘটছে আগুনের ঘটনা। পাশাপাশি আগুন লাগলে কী ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তাতেও বন বিভাগের কৌশলগত জ্ঞানের ঘাটতিকেই দায়ী করছেন তারা। যেহেতু অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাটা রেঞ্জ নেয়, এখানে আগুন লাগে এবং দ্রুত ছড়াতে পারে। আর অন্যান্য জায়গাতে ছোট ছোট খাল থাকে, ক্রিজ থাকে, যেহেতু জোয়ার ভাটা হয় প্রতিনিয়ত, সেখানে আগুনটা ছড়াতে পারে। এটা একটা কারণ হতে পারে। এখনো পর্যন্ত আমাদের কাছে এমন কোনো গবেষণা বা তথ্য নাই যে এই বারবার কেন ঘটছে এবং কারা ঘটাচ্ছে। এই এলাকায় বিশেষ করে যারা কর্মী আছেন, বনকর্মীদেরও যথেষ্ট প্রশিক্ষণের দরকার আছে। বাপার প্রধান নির্বাহী সৈয়দ রিজওয়ানা হাসান বলছেন, এসব আগুনের বেশিরভাগ কারণ মানবসৃষ্ট। প্রশাসনের তথাকথিত তদন্ত প্রতিবেদনে কেবল মোয়াল এবং মাছ ব্যবসায়ীদের দায়ী করেই দায়ী এড়িয়েছে বন বিভাগ। বলেন, সঠিক তদন্ত ও কার্যকর ব্যবস্থা না হয় প্রশাসনকেই এর দায় নিতে হবে। বন বিভাগ যদি বলে এটা মধু যারা সংগ্রহ করে বা পাতা যারা সংগ্রহ করে, কাঠ যারা সংগ্রহ করে, মাছ যারা সংগ্রহ করে তাদের কাজ, তো সেই মৌয়াল এবং বাওয়ালদেরকে তো লাইসেন্স বন বিভাগই দিচ্ছে। যে সময়টায় অগ্নিকাণ্ডের সম্ভাবনা বেশি থাকে, অগ্নিঝুঁকি বেশি থাকে, সে সময় বন বিভাগ এটা দেবে না। সঠিক তদন্ত না হওয়ার পেছনে সরকারি ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন এবং কমিটির সঠিক রিপোর্ট প্রকাশ না করাকেই বড় দুর্বলতা হিসেবে দায়ী করেন বাপার প্রধান নির্বাহী। এতগুলো যে তদন্ত হয়েছে, তদন্ত কমিটি তো নিশ্চয়ই খালি কারণ নির্ধারণ করেনি, সুপারিশগুলোও দিয়েছে। সেই সুপারিশগুলো বাস্তবায়নে এ পর্যন্ত বন বিভাগ কী করেছে সেটার উপরে একটা নিরপেক্ষ কমিটি হওয়া দরকার। সেটা যদি সরকারি পর্যায়ে হয় আর বন বিভাগের লোক দিয়ে হয়, তাহলে তো আমরা জানতে পারবো না যে বন বিভাগ তার দায়িত্ব কতটা পালন করেছে। যদিও এই বিষয়ে মন্ত্রণালয়ের দায়সারা জবাব, সঠিক নিয়ম মেনেই হয় এসব ঘটনার তদন্ত। বিশেষজ্ঞ পর্যায়ের যারা আছে, যারা ফরেস্ট ডিপার্টমেন্টের বাইরের, তারা এই কমিটিতে অন্ততপক্ষে 4 জন তারা ইনভলভ হয়েছে। তাদের বিশেষজ্ঞ মতামতটি ডেফিনেটলি আমাদের কমিটিতে যারা ফরেস্ট ডিপার্টমেন্টের আছে তারা সহায়তা পাবে তাদের কাছ থেকে। ধারাবাহিকভাবে সুন্দরবনের পূর্ব অংশের এমন আগুন নিয়ে সচেতন না হলে এর বিরূপ প্রভাব পুরো ম্যানগ্রোভ অঞ্চলে পড়তে পারে বলেও শঙ্কা বিশেষজ্ঞদের। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা আপাতত বাড়ছে না। সংসদ সদস্য রফিকুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। সরকারি দলের আরেক সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, শিক্ষামন্ত্রীর কাছ থেকে সরকারি চাকরিতে বয়স বাড়ানোর বিষয়ে একটি পত্র পেয়েছেন তিনি। বয়সসীমা বাড়বে কিনা এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়, তবে প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আরো আলাপ আলোচনা হবে বলেও জানান জনপ্রশাসন মন্ত্রী। এটি আমাদের নীতিগত সিদ্ধান্তের বিষয় এবং আমরা এ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আরো আলাপ আলোচনা করব। তবে আপাতত আমাদের এ ধরনের বয়স বাড়ানো চাকরির ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত নাই। আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরো আলোচনা পর্যালোচনা করে আমরা ভবিষ্যতে দেখব। সংবাদ সকালে আরো থাকছে। শান্তিপূর্ণ পরিবেশে ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় 93 আসনে ভোট গ্রহণ শুরু, নির্ধারণ হবে অমিত শাহর ভাগ্য। অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। মিশর ও কাতারের মধ্যস্থতাকারী এই দুদেশের কাছে প্রস্তাবে অনুমোদন দিয়েছে সংগঠনটি। হামাসের প্রস্তাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাড়া না দিলেও চুক্তি পর্যালোচনার জন্য ফের মিশরে প্রতিনিধি পাঠাচ্ছেন তিনি। তবে এর মাঝেই রাফার দক্ষিণাঞ্চলের শহরে বোমা হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে হামাসের মতো ইসরায়েলকেও চুক্তি মেনে নেওয়ার আহ্বান তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের। লুৎফুর কবিরের রিপোর্টে বিস্তারিত। গাজার সবচেয়ে জনবহুল শহর রাফার পূর্বাঞ্চল থেকে 1 লাখের বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পরপরই বোমা হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। জঙ্গি বিমান থেকে বোমা বর্ষণে ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে রাফা। হামলায় কয়েকজন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। একটি সূত্র জানিয়েছে ইতিমধ্যে রাফায় ট্যাঙ্ক ঢুকতে শুরু করেছে ইসরায়েলের। এর কয়েক ঘন্টা পরেই গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি মেনে নেওয়ার ঘোষণা আসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে। মিশর ও কাতারের মধ্যস্থতায় চুক্তিতে অনুমোদন দেওয়ার কথা জানায় গোষ্ঠীটি। এই খবরে রাফায় আনন্দ মিছিল ছড়িয়ে পড়ে সাধারণ ফিলিস্তিনিদের মাঝে।
বলে বোঝাতে পারবো না আমি কতটা উচ্ছ্বসিত। গাজার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সন্তানদের নিয়ে ছুটে বেড়াচ্ছি। তাঁবুতে জীবন কাটাতে হচ্ছে। এই তাঁবুকে বিদায় জানাতে চাই। সবাইকে ধন্যবাদ যারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন। হামাস বলছে চুক্তি বাস্তবায়ন এখন ইসরায়েলের হাতে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে হামাস যেই প্রস্তাব মেনে নিয়েছে তাতে তেল আবিবের অনেক দাবি পূরণ হয়নি। এ অবস্থায় চুক্তি পর্যালোচনার জন্য ফের মিশরের প্রতিনিধি পাঠানোর কথা জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। প্রস্তাবিত চুক্তি বাস্তবায়ন নিয়ে হোয়াইট হাউস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। হামাস যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে সাড়া দিয়েছে, কিন্তু কিছু বিষয় রয়েছে যেগুলো পর্যালোচনা করা প্রয়োজন। সিআইএ এর প্রধান উইলিয়াম বার্ন অঞ্চলটিতে অবস্থান করছেন। আমাদের মিত্রদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে। আশা করি দ্রুত যুদ্ধবিরতির চুক্তির বাস্তবায়ন করা হবে। এদিকে হামাস চুক্তি মেনে নেওয়াকে স্বাগত জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। হামাসের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি আমরা। একইভাবে ইসরায়েলকেও চুক্তি মেনে নিতে হবে। ইসরায়েলি প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছি আমি। অবিলম্বে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের প্রস্তাব মেনে নিতে তেল আবিবে বিক্ষোভে নামেন হাজার হাজার ইসরায়েলি। বিলম্বের জন্য মহাসড়ক বন্ধ করে নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষুব্ধরা। এ অবস্থায় ঘরে বাইরে ব্যাপক চাপের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। শরীয়তপুরে বোরো ধান সংগ্রহে কৃষকের ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। তীব্র গরম উপেক্ষা করেই মাঠে ধান কাটায় ব্যস্ত তারা। অবশ্য অন্য জেলা থেকে শ্রমিক এনে ধান কাটানোর ফলে বেড়েছে উৎপাদন খরচ। এতে ধানের ন্যায্য মূল্য না পেলে লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। সহকর্মী রোমান আকন্দর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরে এবার 25,510 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 25,526 হেক্টর জমিতে বোরো আবাদ করেছে কৃষক। কিন্তু জমির 50 ভাগ ধান কাটা হলেও অতিরিক্ত অর্থের বিনিময়ে সাতক্ষীরা, রংপুর, দিনাজপুর সহ বিভিন্ন এলাকা থেকে শ্রমিক এনে ধান কাটাতে হচ্ছে কৃষকের। খরচ বাড়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কৃষক। দেশি মানুষেরা ধান দেয় না, এই গরমের লেগে ধান দিতে পারে না। এই লোদ ধান তো কাটা যায় না, তারপর আমরা কাটতে দেন না। গাছ কি অবস্থা, বিজি মিজে গেছে। দিন গেলে পর 3-4 করে চলে চিপা লাগে। সাতক্ষীরায় বাড়ি, আমরা শরীয়তপুরে এসে কাজ করতেছি। গরমের লেগে শ্রমিক পাওয়া যায় না। 35 জন শ্রমিক আনছি, খরচ বেশি। এখন ধান কাটার লোক পাওয়া যায় না, বদলা পাওয়া যায় না। তবে বিশেষ করে আমি জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করছি যে কৃষিটারে যে বাঁচায় রাখে। কৃষি না বাঁচলে আমাদের বাঁচা কোনো মতেই সম্ভব না। যদিও কৃষি বিভাগ বলছে ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ করছেন তারা। সরকার প্রতি আহ্বান জানাবে কৃষকরা ন্যায্য মূল্য পায়। ন্যায্য মূল্য পেলে কৃষকরা এই ধান আবাদ আগ্রহী হবে এবং আশা করি যে সামনের বার এবারের চেয়ে আমাদের আবাদ বেশি হবে। এবার জেলায় বোরো ধান উৎপাদন লক্ষ্যমাত্রা 1,70,627 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-20তে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ। এগিয়ে থাকায় ম্যাচে জয় পেলেই সিরিজ জিতবে টাইগাররা। চলমান দাবদাহে ঠাকুরগাঁয়ে গবাদি পশুর রোগ বালাই বেড়েছে। এতে প্রতিদিনই অসুস্থ হয়ে জেলার বিভিন্ন জায়গায় গবাদি পশু মৃত্যুর ঘটনা ঘটছে। এতে চরম দুশ্চিন্তায় দিন পার করছে খামারিরা। সহকর্মী শাকিল আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলা সুখানপুকুরি ইউনিয়নের সারডুবি গ্রামের গৃহবধূ প্রিয়বালা প্রায় 3 লাখ টাকা মূল্যের 4টি গরু লালন পালন করছিলেন তিনি। কিন্তু চলমান দাবদাহের কারণে তার 4টি গরু ভাইরাসজনিত খুরা রোগ ও জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়। শেষ সম্বল গরু হারিয়ে দিশেহারা তিনি। আমার 4টা গরু ছিল, 4টা মারা গেছে। ওইলা সম্বল এলা তো তাবানে খর গেছে, কিন্তু আর পানি নেই। একটা খুরাই রোগ নাকি কয়ে। আমার দিদির 4টা গরু ছিল, গরু 4টা গরমের জন্য খুরাই রোগের জন্য মারা গেছে। এবং কি দিদিটার এগুলোই সম্বল ছিল। শুধু প্রিয়বালাই নয়, আশেপাশের অনেকের ক্ষুদ্র পুঁজির পালিত পশু আক্রান্ত হয়েছে এই রোগে। এমন পরিস্থিতিতে প্রান্তিক খামারিরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। আশেপাশে অনেক গরু মারা গেছে, তো এই বিষয়ে এগুলা নিয়ে
আমাদের মানে এলাকাবাসী সবাই খুব দুশ্চিন্তার মধ্যে আছে। আমার 3টা গরু, 2টা ছাগল, 2টায় মানে আর কি অসুস্থ ছাগলের, গরু 3টা গরু গরমের অবস্থায় এইরকম খুরাই রোগ। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে পশুর দেহে জিঙ্কের পরিবর্তনের কারণে এই ভাইরাসটি মারাত্মক আকার ধারণ করেছে। খামারিদের তথ্য ও পরামর্শ দিয়ে নানাভাবে সচেতন করছে তারা। এই সিজনে একটি গবাদি পশু রোগ হয় ভাইরাল জনিত, সেটি হচ্ছে এফিমেরাল ফিভার। এবার আপনি জানেন যে অনাবৃষ্টির কারণে এই প্রাদুর্ভাবটি তুলনামূলকভাবে অন্য বছরের তুলনায় বেশি। আমরা খামারিদেরকে আমাদের একটি প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমে তাদের সবসময় সচেতন করি যে গবাদি পশুর কোনো রোগ হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। রোগের প্রাদুর্ভাব বাড়ায় চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম অবস্থা স্থানীয় এই চিকিৎসকের। এবারকার খুরাইর যে ভ্যারিয়েন্টটা এটা সম্পূর্ণই আলাদা। আমাদের প্রাণী সম্পদ অফিসার যারা আছে তাদের সাথে পরামর্শ করে আমরা চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে সদর উপজেলায় 5-6টি গবাদি পশুর খামার রয়েছে, যেখানে গরুর সংখ্যা 49,107টি। নিউজ ডেস্ক, দেশ টিভি।